ট্রাফিক পুলিশ হাতের ইশারায় যে কাজটা এখন করে এটা কিন্তু আসলে একবিংশ শতাব্দীতে একেবারে বেমানান সড়কের সাথে। সেখানে এই যে হাতের ইশারার পরিবর্তে আমরা যদি সিগন্যাল এইড তৈরি করতে পারি, অর্থাৎ ট্রাফিক লাইট দেখে যারা চালক আছে তারা যদি আসলে গাড়ি চালায়, ব্যাটারি চালিত রিক্সা যেটা আসলে কোনো অনুমোদন নাই, বিআরটির অনুমোদন নাই, তারা ঢাকার বাইরে থেকে মাইগ্রেট করে ঢাকা শহরের মধ্যে ঢুকে গেছে, ট্রাফিক পুলিশকে রেখেই কিন্তু আমার সমাধানের পথ খুঁজতে হবে এবং মূলত লো কস্ট সমাধান, পারলে নো কস্ট। ইলিগাল পার্কিংগুলি হয় এবং লোডিং আনলোডিংগুলি হচ্ছে প্যাসেঞ্জার, সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। বাস স্টপেজগুলো নির্ধারিত করে দিয়ে সেখানে শুধুমাত্র স্টপেজে যেন যাত্রী ওঠানামা করানো যায়, বাসগুলো আসলে পাশাপাশি দাঁড়িয়ে যায়। বিশৃঙ্খল পরিবহন ব্যবস্থাপনা আছে, সেখানে ব্যাকরণটা ঠিক না করে আধুনিক কিছু চাপালে সেটা কাজ করবে না। যারা আসলে সরকারের দায়িত্বে ছিলেন তারা মূলত অনেকটা প্রকল্প ভিত্তিক সমাধানের পথে হেঁটেছে। মূলত ঢাকা শহরে যে বাসগুলি আছে এই বাসগুলিকে আসলে আমরা একটা গভর্নমেন্ট লিস্টেড কোম্পানির আওতায় আনতে যাচ্ছি। প্রধান উপদেষ্টা মূলত আমাদের ট্রাফিক এবং ট্রান্সপোর্ট এক্সপার্ট বুয়েটের দুজনকে নিয়ে বসেছেন এবং তার সাথে আসলে যারা ইমপ্লিমেন্টেশনে যাবে অর্থাৎ ডিএমপি ট্রাফিক বিভাগ তাদের ঊর্ধ্বতন দুজন কর্মকর্তা কিন্তু আমাদের মিটিংয়ে ছিলেন। যেহেতু আসলে আপনি জানেন যে ঢাকার ট্রাফিক সমস্যা এটা একটা পেরেনিয়াল সমস্যা, এটা একটা বহুবর্ষজীবী একটা সমস্যা। আমাদের নগর অনেকটা অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে এবং রোড নেটওয়ার্ক যেটা থাকার কথা সেটাও অনেকটা আনব্যালেন্সড এবং এখানে আসলে অবৈধ ইলিগাল যানবাহন থেকে শুরু করে বৈধ যানবাহনের যে আসলে প্রবৃদ্ধি হয়েছে আমি বলবো সেটা অনেকটা অনিয়ন্ত্রিতভাবে। তো রাতারাতি এই সমস্যার সমাধান করা সম্ভব না, সেটা সবাই আমরা জানি, কিন্তু আমরা অতীতে যেটা দেখেছি যে যারা আসলে সরকারের দায়িত্বে ছিলেন তারা মূলত অনেকটা প্রকল্প ভিত্তিক সমাধানের পথে হেঁটেছে। কিন্তু আমরা এখন যে পথে হাঁটছি মূলত সমস্যা ভিত্তিক সমাধানের পথে এবং মূলত লো কস্ট সমাধান, পারলে নো কস্ট, অর্থাৎ তাৎক্ষণিকভাবে ট্রাফিক ম্যানেজমেন্ট এবং এনফোর্সমেন্ট করে আসলে আমাদের যে যানজটের যে একটা আমরা দেখছি যে পুরো ঢাকা শহর যেভাবে যারা নগরবাসী আছেন প্রতিদিন ভুগছেন সেখান থেকে কিছুটা স্বস্তি যেন দেওয়া যায়। তো আমরা আসলে তাৎক্ষণিক সিদ্ধান্ত হিসাবে আমরা যেটা চিন্তা করেছি যে আমরা এনফোর্সমেন্ট এবং ব্যবস্থাপনায় হাঁটব এবং সেখানে 6টা দফা আমরা সুপারিশ দিয়েছি এবং সেখানে আসলে মূলত আমাদের যে জাংশনগুলি আছে, জাংশন তো আসলে পুরো নেটওয়ার্কের হৃৎপিণ্ড, সেই জাংশনটাকে কীভাবে ফাংশনাল করা যায় এবং জাংশনের ভিতরে আমরা দেখি যে ইলিগাল পার্কিংগুলি হয় এবং লোডিং আনলোডিংগুলি হচ্ছে প্যাসেঞ্জার, সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি বাস স্টপেজগুলো নির্ধারিত করে দিয়ে সেখানে শুধুমাত্র স্টপেজে যেন যাত্রী ওঠানামা করানো যায় এবং আমরা দেখি যে অনেক সময় বাসগুলো আসলে পাশাপাশি দাঁড়িয়ে যায়, ফলে রাস্তার যে ইফেক্টিভনেস থাকার কথা, যে প্রোডাক্টিভিটি থাকার কথা সেটা কিন্তু ব্যাপকভাবে ব্যাহত হয়। তো সেই জায়গায় কিভাবে এনফোর্স করা যায় সেটা আমরা ভাবছি এবং ট্রাফিক পুলিশ যারা আছেন, আপনি বুঝতে হবে যে আমাদের ঢাকা শহরের ট্রাফিক কিন্তু অনেকটা এখনও অ্যানালগ সিস্টেমে চলছে। তো এখানে ট্রাফিক পুলিশকে রেখেই কিন্তু আমার সমাধানের পথ খুঁজতে হবে। আমরা ভারী ভারী কথা বলতে পারি যে অ্যাডাপটিভ কন্ট্রোল বা এআই বেস কৃত্রিম বুদ্ধিমত্তা, সেটা আমরা বলতে পারি, সেটাও একটা সমাধান, কিন্তু আমার যে বিশৃঙ্খল পরিবহন ব্যবস্থাপনা আছে সেখানে ব্যাকরণটা ঠিক না করে আধুনিক কিছু চাপালে সেটা কাজ করবে না। তো ট্রাফিক পুলিশকে রেখেই আমরা সমাধানের পথ খুঁজছি এবং পাশাপাশি একটা বড় সমস্যা হচ্ছে যে আপনি জানেন যে ব্যাটারি চালিত রিক্সা যেটা আসলে কোনো অনুমোদন নাই, বিআরটির অনুমোদন নাই, তারা ঢাকার বাইরে থেকে মাইগ্রেট করে ঢাকা শহরের মধ্যে ঢুকে গেছে। তো আমার সড়কের সক্ষমতার বাইরে কিন্তু আমরা চলে গেছি, এই কারণে যানজটের যে আমরা একটা ব্যাপক আকার দেখছি, অনেকটা পরিবহন সেক্টরে যে একটা ধস দেখছি, তার পিছনে কিন্তু এই ধরনের খুচরা যানবাহন অনেকাংশে দায়ী। তো এটাকে আপনি রাতারাতি ফেজ আউট করতে পারবেন না, সেটা নিয়ন্ত্রণের যে একটা মেকানিজম থাকার কথা সেই মেকানিজম নিয়ে আমরা ভাবছি। এবং সর্বোপরি আসলে আমাদের ঢাকা শহরের বিভিন্ন সড়কের একই ধরনের সমস্যা কিন্তু নাই। তো এটার জন্য আসলে আমরা বলি সমস্যাটা অনেকটা ডাইনামিক। আজকে সড়কে আমি যে সমস্যা দেখছি কোনো একটা স্পটে, সেই সমস্যাটা আসলে শিফট হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। তার মানে একটা আসলে মোবাইল ট্রাফিক টিম আমরা চিন্তা করছি যারা পুরো ঢাকা শহরে 8 থেকে প্রায় 10টা ডিভিশনে ভাগ করে তারা ভ্রাম্যমাণ অবস্থায় থাকবে এবং কি কি সমস্যা হচ্ছে সেটা দেখবে এবং যারা এনফোর্সমেন্টের দায়িত্বে আছে তাৎক্ষণিকভাবে তাদেরকে বলবে তোমরা এই সমাধানটা ইমপ্লিমেন্ট করো এবং এটা লগ হতে থাকবে যে আমরা সড়কে কি সমস্যা দেখলাম, এটা সমাধানের যে পথ ছিল সেটা আসলেও বাস্তবায়ন হলো কি না সেটা লগ হয়ে যাবে। তো একটা মনিটরিং মেকানিজমও থাকতে হবে, কারণ সমস্যা কিন্তু আমরা দেখছি নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে। সো এই যে ডাইনামিক প্রসেস, এটা নিয়ে আমরা একটা সামগ্রিকভাবে লো কস্ট নো কস্ট সমাধানের পথে আমরা হাঁটছি। এবং এই যে আমি 6 দফার কথা বলছি, এটা আসলে বাস্তবায়ন করার জন্য আমরা প্রথমে একটা পাইলটিংয়ের পথে হাঁটব। মূলত আমাদের হাইকোর্ট থেকে শুরু করে
একেবারে শেরাটন মোড় হয়ে আবদুল্লাপুর পর্যন্ত আমরা একটা সেকশন চুজ করেছি। এখানে যে জাংশন পয়েন্টগুলি আছে সেই জাংশন পয়েন্টগুলি ট্রিট করা, বাস স্টপগুলি নির্ধারণ করা এবং সেখানে এনফোর্স করা যাতে করে যত্রতত্র যাত্রী ওঠানামা না করতে পারে। পাশাপাশি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যে সমাধানের কথা আমি বলছি, এটা নিয়ে আমরা একটা পাইলটিংয়ের পথে কিন্তু হাঁটছি। এবং বিশেষ করে এখানে আমি মনে করি যে অতীতেও আমরা কিন্তু প্রায় 200 কোটি টাকার মতো বিনিয়োগ করেছিলাম ট্রাফিক সিগন্যাল আধুনিকায়ন করার কথা বলে। দুঃখজনক যে আসলে এই প্রকল্পগুলো অনেকটাই ছিল কনসালটেন্ট বেসড এবং এটা বাস্তবায়নের আগে যে ফিজিবিলিটি স্টাডি দরকার ছিল সেটা হয়নি। ফলে বিনিয়োগ হয়েছে কিন্তু খুব বেশি এটা কাজে আসেনি। এবং ঢাকা শহরে এখন গুলশান 2 জাংশন ছাড়া কোনো সিগন্যাল কিন্তু ফাংশনাল না। তো সেই জায়গায় আসলে প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে একেবারে হোম গ্রোন দেশীয় প্রযুক্তিতে ট্রাফিক সিগন্যালগুলি ফাংশনাল করার জন্য। তো আমরা এখন এটা রিসার্চ স্টেজে আছি যে মূলত আমরা সিগন্যাল এইডের কথা বলছি। ট্রাফিক পুলিশ হাতের ইশারায় যে কাজটা এখন করে এটা কিন্তু আসলে একবিংশ শতাব্দীতে একেবারে বেমানান সড়কের সাথে। সেখানে এই যে হাতের ইশারার পরিবর্তে আমরা যদি সিগন্যাল এইড তৈরি করতে পারি, অর্থাৎ ট্রাফিক লাইট দেখে যারা চালক আছে তারা যদি আসলে গাড়ি চালায়, তাহলে পুলিশের যে দায়িত্ব মূলত এনফোর্স করা, তাহলে সে কিন্তু অনেকটা অফলোড হয়ে যাবে। এখন তাকে হাতের ইশারায় গাড়ি থামাতে হচ্ছে, আবার এনফোর্সও করতে হচ্ছে, যেটা তার জন্য আসলে কষ্টদায়ক। তো সেই জায়গায় আসলে আমরা ট্রাফিক লাইট আমাদের দেশীয় প্রযুক্তিতে এটা আমরা অপারেট কীভাবে করা যায় সেটা নিয়ে ভাবছি। এবং যে পাইলটিং হবে সেখানে আমরা ইতিমধ্যে নির্ধারণ করেছি যে আমাদের সোনারগাঁও যে 4 রাস্তার মোড়টা আছে সেখানে আমরা দেশীয় প্রযুক্তিতে সিগন্যাল বসিয়ে সেটা আমরা ফাংশনাল করার একটা ব্যবস্থা নিচ্ছি। তার মানে আমাদের লো কস্ট নো কস্ট সমাধান এবং একটা পাইলটিং করে এই যে 6 দফা সুপারিশের আমরা কথা বলছি তাৎক্ষণিক সমাধান এবং অনেকটা সমস্যা ভিত্তিক সমাধানের পথ, এটা বাস্তবায়ন করে কতটুকু আসলে ইমপ্রুভমেন্ট হলো সেটাও কিন্তু মনিটরিং করা হবে। এবং এই মনিটরিংয়ের দায়িত্বে কিন্তু বুয়েট আমরা পুরো প্রসেসের সাথেই সংশ্লিষ্ট থাকব। আমরা বেসিক্যালি যেহেতু আমি বলছি একেবারে লো কস্ট সমাধানের পথে, এখানে আসলে মূলত কিছু মার্কিংয়ের ব্যাপার আছে। রোড মার্কিংগুলি ভিজিবল করতে হবে এবং জাংশনের মধ্যে যে আমরা পার্কিংগুলি দেখি সেখানে নো পার্কিং জোন তৈরি করে মার্কিং করা এবং সাইন পোস্টগুলি দেওয়া, এটা আসলে খুব সময়ের বিষয় না। তবে সিগন্যালগুলিকে ফাংশনাল করার জন্য আমরা যেটা বলছি যে সিগন্যাল এইড হিসাবে একেবারে দেশীয় প্রযুক্তিতে আমরা লাইটগুলি বসাতে যাচ্ছি, এটা অনেকটাই গবেষণা স্টেজে আছে। আমার ধারণা আমরা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এটা ফিল্ড ইমপ্লিমেন্টেশনের মতন একটা অবস্থায় আমরা চলে যাব। তো সেই হিসাবে আগামী 1 মাসের মধ্যেই কিন্তু আমি মনে করি এটা পাইলটিংটা আসলে ফিল্ডে রোল আউট করা সম্ভব। চমৎকার প্রশ্ন। দেখেন আসলে ট্রাফিক সিগন্যাল এটা কোনো প্যানাসিয়া না, এটা সব রোগের ওষুধ না। কিন্তু সিগন্যাল ফাংশনাল করার আগে কিছু পূর্ব শর্ত আছে। তার মধ্যে একটা হচ্ছে সিগন্যালের যে সক্ষমতা তার চেয়ে যানবাহনের সংখ্যা যদি বেশি হয়ে যায় সিগন্যাল কিন্তু আসলে কাজ করে না। আমাদের মূল সমস্যা হচ্ছে এখানে ছোট ছোট যানবাহন কিন্তু অনেক বেশি। ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে আমরা এখন ইলেকট্রিক ভেহিকেলের নামে অটোরিকশা বা ব্যাটারি রিকশার আমরা একটা ব্যাপক প্রবৃদ্ধি কিন্তু দেখছি। তো সেই জায়গায় আসলে আমাদের মধ্যমেয়াদী থেকে কিছুটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেটাও আমরা উপদেষ্টার সামনে উপস্থাপন করেছি। মূলত ঢাকা শহরে যে বাসগুলি আছে এই বাসগুলিকে আসলে আমরা একটা গভর্নমেন্ট লিস্টেড কোম্পানির আওতায় আনতে যাচ্ছি। এটা করতে পারলে বড় সুবিধা হচ্ছে একটা বাস সে যত সংখ্যক আসলে যাত্রী পরিবহন করতে পারে, একটা আমরা যদি লেন আলাদা করে দিতে পারি, সমান সংখ্যক যাত্রী পরিবহন করতে আমার প্রায় 5 থেকে 6টা বেশি লেন লাগে। তো এই বিলাসিতা কিন্তু আমার নাই, যেহেতু সড়কের 2 পাশে কিন্তু অনেকটা আমরা ডেভেলপমেন্ট কিন্তু স্যাচুরেট হয়ে গেছে। আমি চাইলেও সড়ককে এখন প্রসারিত করার এখানে সুযোগ নাই। তো সেই জায়গায় বাসগুলি দিয়ে যদি আমি ছোট ছোট যানবাহনের যে ডিমান্ড সড়কে সেটা যদি কমাতে পারি, সিগন্যালগুলো কিন্তু ফাংশনাল করা সম্ভব। তবে এই কাজটা আগে করতে হবে। পাশাপাশি আসলে ঢাকা শহরের অনেক বড় বড় জাংশনে আসলে পথচারীর সংখ্যা অনেক বেশি। সেখানে পথচারীর জন্য ফুটপাথগুলোকে দখল মুক্ত করে পথচারীদের জন্য আইল্যান্ড তৈরি করে দেওয়া, যাতে তারা যখন সিগন্যাল গ্রিন থাকবে, সবুজ থাকবে, যখন যানবাহন চলছে তারা যেন আসলে অপেক্ষা করতে পারে। নতুবা আমি সিগন্যাল গ্রিন দিলাম, সিগন্যালের যখন প্রোডাক্টিভিটি শুরু হওয়ার কথা সেই মুহূর্তে যদি পথচারী রাস্তায় নেমে আসে তাহলে অনেকটা কিন্তু লস টাইম হয়ে যায়, সিগন্যাল কিন্তু কাজ করে না। তো কিছু কিছু পূর্ব শর্ত বা প্রিরিকুইজিট আছে, সেটা নিয়ে আমরা ভাবছি। তবে আপাতত আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে হাতের ইশারায় ট্রাফিক পুলিশ যে কাজটা করে সেটা যদি ট্রাফিক লাইট দিয়ে করা যায় তাহলে যারা চালক আছে, যারা সড়কের ব্যবহারকারী আছে তারা কিন্তু অভ্যস্ত হবে ট্রাফিক লাইট দেখে কিভাবে গাড়ি চালাতে হয়। সেখানে কিন্তু সড়কে একটা বড় ডিসিপ্লিন আসবে। আমরা সিগন্যাল দিয়ে এখানে যানজট কমিয়ে ফেলবো এই কথা কিন্তু বলছি না, বরং সিগন্যাল মেনে চলার জন্য আসলে যে অভ্যাস তৈরি করতে হয় এটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। উন্নত দেশে যেখানে 2 থেকে 250 বছর আগে যারা সিগন্যাল বসিয়েছে তারাও কিন্তু এখন রেড লাইট ভায়োলেশন করে, এই জন্য স্পিড ক্যামেরা বসানো থাকে।
তো সেখানে আমরা কিন্তু এখনও সিগন্যাল লাইট দেখে গাড়ি চালানোর যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা অভ্যস্ত না। তো আমরা যদি সিগন্যাল লাইটগুলি দেশীয় প্রযুক্তিতে বসিয়ে যারা ব্যবহারকারী আছে তাদেরকে যদি অভ্যস্ত করতে পারি, সড়কে যখন ডিসিপ্লিন আসবে, এবং আমি যেটা বললাম যে ছোট ছোট যানবাহন কমিয়ে যখন আমি গণপরিবহন বাড়াতে পারবো, সড়কের সক্ষমতার কাছাকাছি যখন যানবাহনের সংখ্যা আমি আনতে পারবো, সিগন্যালগুলি তখন আরও আধুনিকায়ন করা সম্ভব। সেখানে আমরা পুরো অটোমেশনে যেতে পারি, অ্যাডাপটিভ সিগন্যালের কথা আমরা বলি, সেন্সর বেস সিগন্যালের কথা বলি, এবং লেন ডিসিপ্লিন যদি আসে তখন এই আধুনিক যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তি নির্ভর সিগন্যাল কিন্তু করা সম্ভব। তবে এটা শুরু করতে হবে। দেখেন আসলে ঢাকা শহরে আপনি 2001-2 থেকে বিভিন্ন প্রকল্পের আওতাভুক্ত কিন্তু আমাদের সিগন্যালগুলোকে ডিজিটাইজেশন করা হয়েছে। এই সিগন্যালগুলো আসলে ফিক্সড টাইম সিগন্যাল, এটা দিনের বিভিন্ন সময়ে সাইকেল টাইমগুলি নির্ধারণ করা হয়েছে, সেইভাবেই সিগন্যালগুলো কিন্তু অপারেট হতে থাকে। তো আপনি জানেন যে আসলে আমাদের সড়কের যানবাহনের যে গতিবিধি এটা প্রেডিক্ট করা অনেক কঠিন, কারণ আমাদের ল্যান্ড ইউজটা কিন্তু নিয়ন্ত্রিত না। বাইরের দেশে যেমন দেখি দিনের বেলায় একমুখী চাপ বেশি, আবার সন্ধ্যার সময় বিপরীতমুখী চাপটা তৈরি হয়, অর্থাৎ জোয়ার ভাটা চলে। আমাদের সড়কে সবসময় জোয়ার চলে। তো এইখানে আসলে পুরোপুরি অটোমেশন এখন করাটা কতটুকু ফিজিবল এটা একটা বড় প্রশ্ন। তো আমরা যেটা চিন্তা করছি এটা অনেকটা আসলে সেমি অটোমেটেড এবং ফ্লেক্সিবল সিগন্যাল লাইট এইড বলছি। অর্থাৎ এখানে যেমন অটোমেশন থাকবে, অ্যাট দ্য সেম টাইম যারা ট্রাফিক পুলিশ আছে তারা ম্যানুয়ালি এটাকে সাইকেল টাইমটা কিন্তু চেঞ্জ করতে পারবে। কোনো একটা ফেজ তারা চাইলে সেটাকে স্কিপ করতে পারবে। অনেক সময় আমাদের ভিআইপি মুভমেন্ট হয়, সেক্ষেত্রে আপনার হয়তো বা 2টা ফেজ বন্ধ রাখতে হবে এবং সরাসরি যে ট্রাফিক আছে সেটা হয়তো বা ছেড়ে দিয়ে রাখতে হবে। অর্থাৎ এখানে ট্রাফিক পুলিশের ইন্টারভেনশনের মেকানিজম থাকতে হবে। তো আমরা এই জন্য এটা বলতেছি অনেকটা সেমি অটোমেটেড বাট ফ্লেক্সিবল, যে ট্রাফিক পুলিশ সেও ইন্টারভেন করতে পারবে। পাশাপাশি সাইকেল টাইমগুলি যেন আন্তর্জাতিকভাবে যেটা স্বীকৃত। আপনি দেখবেন আমাদের যেটা হয় যে সাইকেল টাইমগুলো এখন অনেক দীর্ঘ, 15 মিনিটও বসে থাকতে হয়। এতে হয় কি, যখন কোনো একটা অ্যাপ্রোচ থেকে আমরা গ্রিন সিগন্যাল দেওয়া হলো বা হাতের ইশারায় ট্রাফিক পুলিশ যখন ছাড়ে, একসাথে অনেক যানবাহন গিয়ে ডাউন স্ট্রিম যে সিগন্যাল আছে সেখানে গিয়ে কিন্তু দেখা যায় ওই সিগন্যালটা ভেঙে পড়ে, ওটা নিয়ন্ত্রণ করা যায় না। তাহলে সাইকেল টাইমগুলি আসলে কিভাবে যানবাহনের সংখ্যার সাথে মিল রেখে ডিজাইন করা যায় সেই জায়গাটা আমরা কাজ করছি। অর্থাৎ এখানে ট্রাফিকের নেচার, পাশাপাশি ট্রাফিক পুলিশ সে যেন এই যে অটোমেটেড সিস্টেমের মধ্যে সে যেন ইন্টারভেন করতে পারে সেই মেকানিজমও রাখা হচ্ছে। এবং দেশীয় প্রযুক্তি হলে সুবিধাটা হচ্ছে যে আপনার কোনো ধরনের আপডেশন যদি লাগে বা কোনো পরিবর্তন যদি করতে লাগে, যেহেতু আমরা নিজেরা তৈরি করছি, এটার সম্বন্ধে যে জ্ঞান ধ্যান থাকার কথা সেটা কিন্তু আমাদের থাকে। তো তখন সেটাকে আসলে রিপেয়ার বলি, মেনটেনেন্স বলি বা ফেব্রিকেশন বলি, সেই জায়গাগুলিতে আসলে পরিবর্তন করা সহজ হয়। অতীতে যে সিগন্যালগুলি বসানো হয়েছে আপনি বলছেন, সেটা আমরা ইউরোপ থেকে অনেক সময় স্ক্যাপ নিয়ে আসছি, জাপানি টেকনোলজি নিয়ে আসছি, কিন্তু দেখা যায় এটা সফটওয়্যার বেস। অনেক সময় সফটওয়্যার দেখা গেছে যে সফটওয়্যার আমরা এনেছি কিন্তু সেই সফটওয়্যার আমরা ফাংশনাল করতে পারিনি। অনেক সময় সিগন্যালের কোনো ফেব্রিকেশন পরিবর্তন হলে আপনাকে আবার সেই কনসালটেন্ট বিদেশ থেকে সব আমদানি করতে হবে। এটা একটা দীর্ঘমেয়াদী একটা প্রসেস। তো এই প্রসেসগুলি হয় কি, সিগন্যাল তো আসলে 24/7 365 ডেজ আপনাকে অপারেশনে রাখতে হবে। যদি হোমগ্রোন টেকনোলজিতে হয়, যেহেতু এই পুরো টেকনোলজি সম্বন্ধে আমাদের ভালো একটা জ্ঞান থাকবে, এখানে পরিবর্তন বলি, পরিমার্জন বলি, এটা সহজেই কিন্তু করা সম্ভব। তো সেটা মাথায় রেখে কিন্তু আমরা আগাচ্ছি। আপনি চমৎকার কথা বলেছেন। দেখেন অতীতে যে উদ্যোগগুলি নেওয়া হয়েছিল, আপনি নিশ্চয়ই জানেন যে বাস রুট ফ্র্যাঞ্চাইজি আমরা বলি। বাস রুট ফ্র্যাঞ্চাইজি আর গভর্নমেন্ট লিস্টেড কোম্পানি, এই দুটার ফিলোসফিগত আসলে দুটো আলাদা জিনিস। বাস রুট ফ্র্যাঞ্চাইজি হচ্ছে যে বর্তমানে যে মালিকরা আছে তাদেরকে নিয়েই আপনি কোম্পানিটা তৈরি করছেন। তো আমরা অতীতে দেখেছি যে আসলে এই কোম্পানি ফরমেশনে আমরা অনেকবারই উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু হোঁচট খেয়ে গেছে। অর্থাৎ মালিকদেরকে আসলে একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়নি। গভর্নমেন্ট লিস্টেড কোম্পানি যেটা আমি বলছি, এখানে আসলে সরকার হবে আসলে মূল এখানে স্টেক হোল্ডার, সে হবে ওনার। এবং ঢাকা শহরে যে বাসগুলি আছে সেটা সরকার কিন্তু প্রকিউর করে নেবে। এবং সেখানে দুইটা আমরা ফিলোসফির কথা বলছি, যারা বর্তমান মালিক আছে তারা অংশীজন হতে পারে বা স্টেক হোল্ডার হতে পারে কোম্পানি, অথবা তারা ক্ষতিপূরণ হিসেবে তাদের বাসের যে মূল্য নির্ধারণ হবে সেটা নিয়ে কিন্তু ব্যবসা থেকে চলে যেতে পারে। এখানে সুবিধা হচ্ছে যখনই সরকারের একটা নিয়ন্ত্রণ থাকবে কোম্পানির উপরে, আমরা যেটা দেখি যে রুট পারমিটবিহীন লক্কর চক্কর বাস আমরা সরাতে পারছি না, কিন্তু এই সুযোগটা থাকবে না। যেহেতু সরকার নিয়ন্ত্রণ করবে, যে বাসগুলোর মেয়াদ উত্তীর্ণ, রুট পারমিট নাই, সেটা আমার রুট থেকে কিন্তু বের হয়ে যাবে। এবং যে বাসগুলি আসলে চলার উপযোগী সেটা নিয়েই সরকার কিন্তু প্রথমে রোল আউট করবে। তারপরে ধীরে ধীরে বিনিয়োগ হবে এবং বাসের মানের পরিবর্তন হবে, আলাদা লেন থাকবে,
চাইলে সিগনালে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে, দেখা যাবে বাসগুলোকে একটা শৃঙ্খলায় আনা সম্ভব হবে। অর্থাৎ গভর্নমেন্ট লিস্টেড কোম্পানির কথা এখানে বলা হচ্ছে, এটা কিন্তু বাস রুট ফ্র্যাঞ্চাইজির যে মডালিটি সেই কথা কিন্তু আমরা বলছি না। আমি অনেকটা আশাবাদী, কেননা প্রথম কথা হচ্ছে আমরা 6 দফা যেটা তাৎক্ষণিক সমাধানের কথা বলছি, প্রত্যেকটা একটা বিশাল বিজ্ঞান। এটা যদি পুরোপুরি ইমপ্লিমেন্টেশন করা যায়, বিশেষ করে যারা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে যারা আছেন তারা যদি পূর্ণ সক্ষমতা নিয়ে ইমপ্লিমেন্টেশন করে, একটা দৃশ্যমান পরিবর্তন এখানে আসবে। এবং মধ্য থেকে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা আমরা কথা বলছি, অর্থাৎ ঢাকা শহরে প্রতিদিন যে পরিমাণ ট্রিপ তৈরি হয় প্রায় 2 থেকে 2.5 কোটি, তার 70% যদি আমরা গণপরিবহনে তুলতে পারি, এবং এই গণপরিবহনের সাথে মেট্রো এবং টারশিয়ারি রাস্তায় যে আমার ছোট ছোট যানবাহন আছে, রিক্সা, সেটাকে নিয়ে যেহেতু আমরা একটা মেরুদণ্ড চিন্তা করছি, অর্থাৎ গণপরিবহন ভিত্তিক একটা শহর তৈরি করতে যাচ্ছে, এটা যদি করা যায় তাহলে দৃশ্যমান পরিবর্তন এখানে আনা সম্ভব। এই ব্যবস্থাপনার সবচেয়ে বড় জিনিস হলো সিগন্যালিং সিস্টেমটা আমাদের চালু করা। আপনারা ঢাকা শহরে এখন 152টা পয়েন্টে ট্রাফিক সিগন্যাল থাকার কথা, সচল থাকার কথা, আছে একটা পয়েন্টে শুধু, সেটা হলো গুলশান 2, আর কোথাও নেই। এবং সেই সিস্টেমটাও আপনি জানেন এআই দ্বারা নিয়ন্ত্রিত, সবই আধুনিক সিস্টেম। কিন্তু বাংলাদেশের যে বাস্তবতা, এইখানে এই সিস্টেমটা কার্যকর করার আগে আমরা একটা নিজেরা বুয়েটের সাথে কথা বলেছি, আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা মহোদয়ের সাথেও কথা বলেছি। তো আমরা ওনাদের কাছে প্রস্তাব রেখেছি যে যদি একটা অন্তত সিগন্যাল আমরা এই সিগন্যালের মাধ্যমে যদি লাইট অর্থাৎ কার্যকর করার মাধ্যমে, সেটার প্রসেসটা হলো আমাদের সেই একটু সনাতনী, আমাদের যদি একটা রিমোটের মাধ্যমে আমাদের যারা আমরা এনফোর্স করি, এনফোর্সমেন্টের কাজটা যদি এই আমরা যারা করি পুলিশ, এই সিগন্যাল নিয়ন্ত্রণটাও যেন আমরা করতে পারি। সেটা হলো ধরেন এই যে একটা সিগন্যালে যে কয়টা লাইট আছে, আমার পুরো ট্রাফিক পুলিশ সদস্য ইনভলভ হয়ে, এটা হয় বাটনের মাধ্যমে হোক, রিমোটের মাধ্যমে হোক, অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে হোক, এটা যদি পাইলট প্রজেক্ট হিসেবে আমরা যদি কার্যকর করতে পারি, তাহলে মানুষ অন্তত বুঝলেও সে রেড সিগন্যালে থামবে আর গ্রিন সিগন্যালে সে যাবে। তো এটার সাথে আমরা আজকেও গতকালও মিটিং করেছি আমরা নর্থ সিটি কর্পোরেশনের সাথে, সেখানে বুয়েটের 2 জন এক্সপার্ট ছিলেন, আমরা পুলিশ ছিলাম, সিটি কর্পোরেশনের লোকজন ছিল, আজকেও আমরা মিটিং করেছি। তো ওরা আমাদের সাথে রাজি হয়েছে একটা অন্তত করে আমরা দেখি এটার বাস্তবতা কী হয়। সেটা যদি কার্যকর হয় তাহলে বাকি অন্তত ওনারা আমাদেরকে বলেছেন যে হাইকোর্টের মোড় থেকে আবদুল্লাপুর পর্যন্ত এখানে 17টা পয়েন্ট আছে, ইন্টারসেকশানে আমাদের এই কাজটা করে দেবে। প্রথমে আমরা বলছি যে এটা কত দিনের মধ্যে, যদি 1 মাসের মধ্যে ওনারা করে দিতে পারে, ওনারা চেষ্টা করছেন, যদি 1 মাসের মধ্যে করে দেয় এবং সেটা যদি আরও 1 মাস আমরা যদি দেখি যে কার্যকর হয়, তাহলে দ্রুত এই কাজটা করে ফেলবো। এবং আমরা মনে হয় যদি এটা বাস্তবায়ন করতে পারি তাহলে ট্রাফিক সিস্টেমটা খুব ভালোভাবেই কাজ করবে বলে আমার বিশ্বাস। আমাদের হাতেই থাকবে, এটা আমাদের হাতেই থাকবে। আমরা যদি কখনো আমরা বুঝে যাব, একসময় টিউনিংটা হয়ে যাবে। আপনি দেখুন সকালের সিস্টেমটা আর বিকেলের সিস্টেমটা এক হবে না। সকালে হয়তো আমার কোনো সিগন্যাল ওনারা বলছে যে 2 মিনিট করে, স্ট্যান্ডার্ড টাইম হলো 2 মিনিট, এটা হয়তো কখনো 2.5 মিনিট হবে, কখনো এটা 5 মিনিটও হতে পারে ম্যাক্সিমাম। 5 মিনিট করে যখন আমি নিয়ন্ত্রণ করব, আমার সাথে যেহেতু আমার ওয়্যারলেস কমিউনিকেশান আরেকটা সিগন্যালের সাথে থাকবে, সেটা আমরা বাস্তবায়নটা আমরা মনে হয় ইজি হবে, অনেক ইজি হবে। এটা সম্ভব। এই কারণে যখন আপনি সিগন্যালে অভ্যস্ত হবেন, তখন আমার একটা কনস্টেবলই কিন্তু একটা পুরা ওই একটা ট্রাফিক সিগন্যাল যেখানে এখন 5 জন কাজ করছে, একজনই কাজ করতে পারবে, আর বাকি 4 জন এনফোর্সমেন্টের কাজটা করতে পারবে। তখন ইচ্ছা করলে উনি কিন্তু সিগন্যাল ভায়োলেশনটা করবেন না, যেহেতু তাৎক্ষণিকভাবে তাকে আইনের আওতা আসতে হবে। সেই কারণে আমার হয়তো প্রথম 2-4 দিন একটু কষ্ট হবে, 1 সপ্তাহের মধ্যে আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে। সেটা 100 মিটার এটা বাস্তবায়ন করা সম্ভব। এটা তো আমি আপনার বললাম, যদি আমার একটা পুলিশ সদস্য যদি সিগন্যাল সিস্টেমটা যদি রান করায়, বাকি 5 জন যদি সার্জেন্ট, দেখো আমার একটা ইন্টারসেকশনে 1 জন সার্জেন্ট থাকে, 1 জন ট্রাফিক ইন্সপেক্টর থাকে এবং 4 জন কনস্টেবল থাকে। তো আপনি দেখেন একজনে সিগন্যাল সিস্টেমটা রান করলো, আর বাকি 3 জন বা 4 জন যদি, 1 জন যদি রেস্টও থাকে, বাকি 4 জন যদি আমার এনফোর্সমেন্টের কাজটা করে, তাহলে আমরা সম্ভব। আমরা যদি বাসবে, আপনি দেখবেন প্রত্যেকটা সিগন্যালের পরেই 100 মিটার পরে বা 150 মিটার পরে কিন্তু এই যাত্রী ছাউনি আছে। কিন্তু সেখানে যেহেতু যাত্রীরা যেহেতু ইন্টারসেকশনে থাকে, তখন বাস চালকদের কথা হলো যে যেহেতু যাত্রী ইন্টারসেকশনে থাকে, যাত্রী ছাউনিতে যায় না, সেই কারণে আমি ওখানে থামি না। আর যাত্রীদের অভিযোগ হলো বাস যেহেতু ইন্টারসেকশনে থামে, সেই কারণে আমি যাত্রী ছাউনিতে যাই না। যখন দেখবে যে আমার এই সিগন্যাল সিস্টেমটা কাজ করবে, তখন অটোমেটিকলি বাস আর এনফোর্সমেন্টটা যখন পুলিশের পক্ষ থেকে হবে,
তখন অবশ্যই ওনারা ওখানে যাবেন এবং এটা গেলেই কাজ করবে। আর যদি মোড়টা আমি 100 মিটার চারপাশে যদি ক্লিয়ার রাখতে পারি, তাহলে অটোমেটিক গাড়ির দেখবেন যে গতিটা অনেক বাড়বে, ফ্লোটা বেড়ে যাবে।